বৃহস্পতিবার দেশে আসছে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ করোনা টিকা। ভারতের এই উপহার দিয়ে দেশে শুরু হচ্ছে করোনা টিকা কর্মসূচি। এর শুরু হবে রাজধানী থেকে। প্রতিদিন দেয়া হবে ২ লাখ ডোজ। অন্যান্য দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হলেও দেশে হবে স্বাস্থ্যকর্মীদের প্রয়োগের মাধ্যমে। উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনা টিকা দিচ্ছে ভারত সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ছাড়পত্রও দিয়েছে। এই টিকা আসার পর রাখা হবে স্বাস্থ্য অধিদপ্তরের কোল্ড স্টোরে। টিএমএসডিকে এটাকে কনসাইনমেন্ট এজেন্ট করা হয়েছে, ওনারা এটা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট দিয়ে ওটাকে ছাড়িয়ে আনবেন। আর হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এনবিআরকে লিখেছে যাতে এটার ট্যাক্সটা ওয়েবিনার করে, মানে ওয়েবিনার বলছি, এই ট্যাক্সটা যাতে মওকুফ করে। আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকেও আমরা লিখেছি। তারপরে ডিজি ড্রাগ উনিও আমাদেরকে এনওসি দিয়েছেন। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি টিকার প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারিতেই। তার আগেই শুরু হবে এই ২০ লাখ ডোজের প্রয়োগ। প্রথমে টিকা পাবেন রাজধানীর স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ সারির যোদ্ধারা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব, কিছুটা আগেই শুরু করে দিব এবং শুরু করে তারপরে দেশে সারা দেশে ডিপ্লয় করতেও তো একটু টাইম নেবে। তা আমরা সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত উপজেলা পর্যন্ত থাকবে টিকাদান কেন্দ্র। সময় মতো তা বাড়ানো হবে ইউনিয়ন পর্যন্ত। ঢাকা শহরেই শুরু হবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী এপ্রিল বা মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা বাংলাদেশের। রোহিঙ্গা ইস্যুতে ঢাকা, নেপিদো, বেইজিং এবং ত্রিদেশীয় বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে গ্রামভিত্তিক রোহিঙ্গা ফেরানোর ঢাকা প্রস্তাবে আশানুরূপ সাড়া দেয়নি মিয়ানমার। এদিকে নেপিদোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কক্সবাজারের আশ্রয় শিবিরে আরসা বাহিনীর তৎপরতায় তারা উদ্বিগ্ন। ৩ বছরে একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি। রাখাইনে নিরাপত্তাহীনতার শঙ্কায় ভেস্তে গেছে দুবারের প্রত্যাবাসন প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে চীনকে সাথে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ। বেইজিং এর মধ্যস্থতায় মঙ্গলবার ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক হয়। এতে ঢাকার নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব, চীনের উপমন্ত্রী ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব। ২.৫ ঘন্টার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। যারা রোহিঙ্গা তাদেরকে বলতে হবে যে তোমাদের এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং মিয়ানমারের থেকে লোকজন এসে তাদেরকে বুঝাবে। এ পর্যন্ত যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ৮,৪০,০০০ রোহিঙ্গার তালিকা দেওয়া হলেও মিয়ানমার মাত্র ৪২,০০০ মানুষের তথ্য যাচাই করেছে। প্রত্যাবাসন টেকসই করতে গ্রাম ভিত্তিক রোহিঙ্গা ফেরত পাঠানোর ওপরেই গুরুত্ব দিচ্ছে ঢাকা। তবে এ প্রস্তাবে খুব একটা সায় নেই নেপিদোর। এটা আমি কয়েকবারই বলেছি এবং চাইনিজরাও মোটামুটি মনে হলো যে তারাও আমাদের লজিকটা ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। বাট মিয়ানমার যেহেতু আগের থেকে একটা পজিশন নিয়ে আছে, তারা এখানে রেডিলি সেভাবে সম্মতি দেয়নি। তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা নেপিদোর ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। পরে দুদেশের মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। দ্রুত সমস্যার সমাধানে চীন সহ আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ঢাকা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাসানচরে রোহিঙ্গাদের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভাসানচর নিয়ে রোহিঙ্গারা ভুল বুঝতে পেরেছে। দুপুরে নোয়াখালীর ভাসানচর থানার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধীরে ধীরে ভাসানচর একটি সমৃদ্ধ এলাকা হবে। চরের জননিরাপত্তায় প্রাথমিকভাবে ২৪ পুলিশ সদস্যকে নিয়ে ভাসানচর থানার কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে এই থানাকে প্রয়োজনীয় জনবল সহ সব দিক দিয়ে আরও শক্তিশালী করা হবে। রোহিঙ্গারা প্রথম যে ভুল বুঝতেছিল যে এই জায়গায় তাদের বোধহয় নানান ধরনের অসুবিধা হবে, সেই অসুবিধাটা যে হয়নি
তারা যে শান্তিপূর্ণভাবে এবং কমফোর্টেবল ফিল করছে, এখন তারা সেই জন্যই দলে দলে আসা শুরু করবে আমরা আশা করছি। এবং এই যে শেল্টারগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তৈরি করেছেন তাদের সুরক্ষার জন্য তারা যেন ভালোভাবে থাকতে পারে। রাজধানীর বেশ কিছু এলাকায় বাস বেদ থাকলেও আইনের তোয়াক্কা না করে যেখানে সেখানে যাত্রী তুলছে বাসগুলো। জীবনের ঝুঁকি নিয়েই ওঠানামা করছে মানুষ, ফলে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঢাকার বাসগুলো রুট ফ্র্যাঞ্চাইজির আওতায় আসার আগেই এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা কঠিন জানিয়ে সিটি কর্পোরেশন বলছে শিগগিরই রাজধানীর সব স্থানে নির্মাণ হবে বাস বে। নামে বাস বে হলেও কোনো বাসই থামে না এখানে। বনানীর এই বাস বেটি দখল করে বসেছে দোকান, পরিণত হয়েছে মোটরসাইকেল ও সিএনজি স্ট্যান্ডে। গাজীপুর, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থান থেকে আসা বাসগুলো যাত্রী তুলছে মাঝ রাস্তায়। কখনো কখনো চলন্ত গাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই উঠছেন যাত্রীরা, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রিস্ক না নিয়ে জানি সবাই একটু ঠান্ডা মাথায়, আমারও ভুল হয়েছে বিষয়টা, আমারও ভুল, এবং সবাই যেন এই ভুলটা না করে। আমি বলি স্টপিসে নামাও, অন্য পাবলিক বলতেছে না আমাকে এখানে নামিয়ে দাও। এখানে আমাদের ভুল আছে, বাস যারা চালায় তাদের ভুল আছে। আমরা বলছি বামে চাপাই, তোরা বামে চাপা না, হালকা স্লো করে নামাই দেয়, আমরা কি করবো বলেন। আইন কেন মানছেন না জানতে চাইলে চালকরা দেখান নানান রকম অজুহাত। রাস্তা ফাঁকা বিদে এই জন্য দাঁড়াইছে, তাছাড়া তো দাঁড়াই না, আমরা সামনে যে দাঁড়াই। এখানে তো ব্রেক করিনি, তো টানে যাইতেছি, যাত্রী তো লাফে ওঠে। আমাকে ভুলে গেছে, আর ঠিক আছে স্যার, আজকে ভুলে গেছে, কালকে থামাবো। রাজধানীর খিলগাঁও, মগবাজার, শাহবাগ, রামপুরা সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানই নেই বাসবে। যেসব স্থানে আছে সেসব জায়গায় বাসবেতে যাত্রী ওঠানামা নিশ্চিতের বিষয়ে ট্রাফিক পুলিশও যেন খানিকটা উদাসীন। প্রতিবন্ধকতা মামলা করি, বাসবে না ব্যবহার করে না সেই জন্য মামলা করা হয়। নিয়মিত আমাদের কার্যক্রম চলে। বাস চালক, বাসের হেল্পারের পাশাপাশি আমাদেরকে যাত্রীদেরকেও সচেতন হতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এপ্রিলের মধ্যেই ঢাকার বাসগুলোকে ফ্র্যাঞ্চাইজির আওতায় আনতে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সব স্থানেই নির্মাণ হবে বাসবে। কোথায় কোথায় বাসবেগুলো করা হবে সেই সব জায়গা কাদের, ওদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদেরকেও নেক্সট মিটিংয়ে কিন্তু দেওয়া হবে। অবশ্যই আমরা চেষ্টা করছি একটি শৃঙ্খলভাবে, বিশৃঙ্খল থেকে শৃঙ্খল এনে টোটাল এই বাস রুট ফ্র্যাঞ্চাইজটা করার জন্য সুনির্দিষ্ট বাসবে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া, সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না, রাখতে দেওয়া হবে না। বাসবে মেনে চলা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা দরকার বলে মনে করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের পরিস্থিতি নিয়ে জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে আজকে তাপমাত্রা কত এবং শীত কেমন অনুভূত হচ্ছে? একই সাথে জানতে চাচ্ছি যে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা কেমন, কি বেড়েছে কিনা, এবং তাদের জন্য চিকিৎসকদের কি পরামর্শ? দেখুন, আজকে খাগড়াছড়ির যে তাপমাত্রা সেটা 12 ডিগ্রি সেলসিয়াস হলেও এখানে কিন্তু শীতের যে প্রকোপ সেটা অনেক বেশি, এবং আপনি দেখছেন যে ঘন কুয়াশা এটা সকাল 11টা পর্যন্ত গতকাল ছিল, আজকেও একই রকমের পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় হচ্ছে খাগড়াছড়ি যে সদর হাসপাতাল, আমরা গতকাল শিশু ওয়ার্ডে গিয়েছি, সেখানে যাওয়ার পর আমরা যেটা দেখলাম আসলে হাসপাতালে কোনো বেড খালি নেই। এখানে প্রতিদিনই আসলে বহির্বিভাগ এবং হাসপাতালে যে ভর্তি রোগীর সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, এবং সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে গত 18 দিন অর্থাৎ চলতি মাসে কিন্তু খাগড়াছড়ির যে সদর হাসপাতাল সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে এখানে 5 জন শিশু মারা গেছে, এবং গত 1 মাসে 7 থেকে 8 জন শিশু মারা গেছে। এই ক্ষেত্রে আসলে চিকিৎসকরা যে বিষয়টা বলছে যে সমস্ত শিশুরা আক্রান্ত হয় এখানে কিন্তু পাহাড়ের যে গ্রাম অঞ্চল, দুর্গম অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি, এবং সেখান থেকে যেহেতু সদর হাসপাতালের দূরত্ব অনেক বেশি, সেক্ষেত্রে অনেক সময় অভিভাবকরা হাসপাতালে আনতে দেরি হয়ে যাওয়ার কারণে আসলে নিউমোনিয়াটা সিভিয়ার নিউমোনিয়া পরিণত হয়, এবং অনেক সময় বাচ্চাদের বাঁচানো সম্ভব হয়। এবং চিকিৎসকরা একটা যে বিষয়টা বলেছেন যেখানে যে সমস্ত রোগীরা আসে তাদের অত্যন্ত প্রত্যন্ততা এবং গরিব এবং দরিদ্র শ্রেণীর মানুষ, যে কারণে আসলে তারা সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে তারা দেখা যাচ্ছে আসলে শিশুরা মৃত্যুর মুখে যাচ্ছে, এবং অনেক অভিভাবকদের মধ্যে কিন্তু নানা ধরনের কুসংস্কার আসে, অর্থাৎ শিশু আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা কিন্তু হাসপাতালে না এনে স্থানীয় যে বৈদ্য বা চিকিৎসক এদের মাধ্যমে, গ্রাম্য যে চিকিৎসক সেটার মাধ্যমে তারা সুস্থ করার চেষ্টা করে। এই সমস্ত ক্ষেত্রে আসলে মানে বেশিরভাগ সময় আসলে শিশুরা
হাসপাতালে আনার আগেই মারা যাচ্ছে। এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে আর যে সংকট সেটা হচ্ছে আসলে চিকিৎসক নেই, একজন মাত্র চিকিৎসক দিয়ে আসলে পুরো ওয়ার্ডটা চলছে। এই বিষয়টা নিয়েও চিকিৎসক এবং নার্সদের মধ্যে ক্ষোভ রয়েছে যে জনবল সংকটের কারণে তারা আসলে সেবা দিতে পারছে না। এই ছিল আসলে খাগড়াছড়ির শীতের সর্বশেষ পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে শীতের তীব্রতা এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাপ চাষ এবার দেশে বাণিজ্যিকভাবে করা যাবে, এজন্য বন অধিদপ্তরে তৈরি হচ্ছে বিধিমালা। করা যাবে সাপের খামার। দেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় ঔষধ তৈরিতে এসব খামার থেকে কাঁচামাল সংগ্রহ করা যাবে। সেবা সাথে বিষ, চামড়া রপ্তানি করা যাবে। অনেকেই নিজ উদ্যোগে সাপের চাষ শুরু করলেও সরকারিভাবে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি। প্রতি বছর বিষধর সাপের কামড়ে মারা যায় প্রায় ৬,০০০ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম ও গরমের সময় সাপে কাটার ঘটনা বেশি ঘটে। গ্রাম থেকে মফস্বল শহরে গোখরা, শঙ্খিনী, চন্দ্রবোড়া সাপে কাটার চিকিৎসার সুবিধা অনেক মেডিকেল কলেজ হাসপাতালে নেই। আমাদের দেশে এখনো চন্দ্রবোড়ার তেমন কোনো অ্যান্টিভেনাম আমরা যতদূর জানি নাই, তবে ইন্ডিয়া থেকে মনে হয় কিছু অ্যান্টিভেনাম বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেগুলো বিভিন্ন হসপিটালগুলোতে আছে, তবে সেটা আসার চেয়ে অনেক খুবই কম। সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনাম ইনজেকশন তৈরি করতে লাগে প্রচুর পরিমাণে সাপের বিষ। তাই বাণিজ্যিকভাবে সাপ চাষের দায়িত্ব খামারিদের দেয়া যেতে পারে। এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত সুপারিশ করেছে বন অধিদপ্তর। বন্যপ্রাণী আইন ২০১২-র আওতায় সাপের খামার ব্যবস্থাপনা বিধিমালা খসড়া তৈরি করেছে তারা। শর্ত মেনে খামার তৈরি, বিষ ও চামড়া রপ্তানি করতে পারবেন খামারিরা। উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যক্তি পর্যায়ে সাপের খামার স্থাপন করতে পারে এবং সাপের খামার থেকে উৎপাদিত সাপ, তারপরে বিষ, তারপরে চামড়া এবং এছাড়া সাপ সংক্রান্ত উপজাত অনুমতি সাপেক্ষে বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। স্থানীয় সাপ থেকেই প্রতিষেধক তৈরির নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে বিষধর সাপের দংশনে রোগীদের কেবলমাত্র ভারত থেকে আমদানি করা ওষুধেই চিকিৎসা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, বিজয় মিছিলে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে কমিশনের। ভবিষ্যতে কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। ৩১ পৌরসভার সবগুলোতেই ইভিএম এ ভোট গ্রহণ করবে ইসি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। বার্তা খুবই কঠিন বার্তা যে কেউই নির্বাচনী আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না, কারণ নির্বাচনী আইন ভঙ্গ করলে নির্বাচনের পরিবেশ যেমন নষ্ট হয়, তেমনি সুষ্ঠু নির্বাচনের বিতর্ক করার যে চেষ্টা করা হয় এটাও খুবই অনাকাঙ্ক্ষিত। এতে দেশে যেমন ক্ষতি, রাষ্ট্রে যেমন ক্ষতি, তাদের নিজেদেরও ক্ষতি হয়। প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচন। আর শেষ মুহূর্তে বেড়ে চলেছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। প্রচার শুরুর পর এই পর্যন্ত অন্তত ৪৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এজন্য প্রার্থীদের সতর্ক করা সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে এই ধরনের শোভাযাত্রা আচরণবিধি লঙ্ঘনের সামিল, তবে তা উপেক্ষা করে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাইকিং এর ক্ষেত্রে মানা হচ্ছে না বেঁধে দেয়া সময়সীমা। নিয়ম ভেঙে প্রচার কাজে শিশুদেরকেও ব্যবহার করছেন অনেক প্রার্থী। এসব অনিয়ম নিয়ে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গত ৮ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে, যার মধ্যে ৯টি জমা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। দৃশ্যত কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা বলতে চাচ্ছি দৃশ্যত পানিশমেন্ট দিতে হবে। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা যে কমপ্লেইনগুলো করেছি তাদেরকে, এবং সন্ত্রাসীদের নামও আমরা বলেছি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্ট যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আসতাম। প্রচারে বাধা দেয়া ও পোস্টার ছেঁড়ার অভিযোগে নিয়ে আচরণবিধি লঙ্ঘনের ২টি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ওনারা অভিযোগ দিয়ে যে আমাদেরকে সতর্ক করছেন, এটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। কাউন্সিলর প্রার্থীদের করা অভিযোগও জমা পড়েছে ৩৪টি।
এসব অভিযোগের মধ্যে 19টি নিষ্পত্তি হয়েছে। অন্যগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, সেগুলো যাতে তারা বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এভাবেই মূলত কারো পোস্টার ছিঁড়ে ফেলা বা কারো ব্যানার ছিঁড়ে ফেলা এই অভিযোগগুলো ছিল, সেগুলো ইতিমধ্যেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে আর এ ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রার্থীদের অভিযোগ ও ভোটারদের আস্থা অর্জনে নির্বাচন কমিশনের সুপারিশে এরই মধ্যে নগরীর 5 থানার ওসিকে বদলি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মানিকগঞ্জে অনলাইন ব্যবসায় দিন দিন নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে। উদ্যোক্তাদের কেউ বিক্রি করছেন পোশাক, কেউ গয়না, আবার কেউ খাবার সহ নানা পণ্য। ফলে স্বল্প পুঁজি নিয়ে ঘরে বসে কর্মসংস্থান তৈরি হচ্ছে অনেক নারীর। 4 বছর আগে মাস্টার্স শেষ করে অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন সদর উপজেলার লাবণী খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন 300-র বেশি কর্মী। প্রতিষ্ঠানের শাড়ি, বুটিকে 3 পিস সহ অন্যান্য পোশাক চলে যাচ্ছে দেশ বিদেশে ক্রেতাদের কাছে। বেকারদের পাশাপাশি চাকরিজীবী নারীরাও করছেন অনলাইনে ব্যবসা। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমার সেলটাও অনেক বাড়ছে, আর পরিচিতি তো আলহামদুলিল্লাহ। নিজের ঘর সাজানোর জন্য কাজটা শুরু করেছিলাম। তখন আমার একটা আইডিয়া আসলো যে আমি যদি একটু এটাকে ছবি তুলে একটু অনলাইনে বা একটা পেজ ক্রিয়েট করে যদি একটু পাবলিশ করতে পারি তাহলে কেমন হয়। তারপর যখন ছবি দিলাম আস্তে আস্তে হচ্ছে আমার একটা অর্ডার আসলো, কুশন কভারের অর্ডার। ফার্স্ট যখন কুশন কভারের অর্ডার আসলো তো ওখান থেকে আমি উৎসাহটা পাই। অনলাইনে অর্ডারে অল্প সময়ে পৌঁছে যাচ্ছে খাবার, পোশাক, কসমেটিক্স সহ নানা পণ্য। তাই দিন দিন ব্যবসার প্রসার বাড়ার সাথে সাথে বাড়ছে জনপ্রিয়তা। খুবই পজিটিভলি দেখছি এই কারণে যে মেয়েরা জব পেল না, বাসায় বসে থাকলো, বাসায় বসে বসে ওই কাঁথা বালিশ সেলাই করলো। এই জায়গাটাতে কিন্তু সে সীমাবদ্ধতা নেই। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার কথা জানান জেলা চেম্বারের ব্যবসায়ী নেতারা। আমাদের এই বেকার তো ঘোচানোর একটিমাত্র উদ্যোগ হচ্ছে যে সরকার থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং তারা যেন অনলাইন বিজনেসটা করতে পারে। অনলাইন ব্যবসার প্রসার ও নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 14,100-র বেশি মৃত্যু হচ্ছে। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 20,63,000-এর বেশি। একদিনে নতুন শনাক্ত 5.5 লাখের বেশি রোগী, যা মোট আক্রান্তের সংখ্যা 9,65,00,000 ছাড়ালো। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে 2,400-র বেশি মৃত্যু, শনাক্ত 1.5 লাখের বেশি রোগী। এদিকে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 1,610 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 33,000। ব্রাজিলে মারা গেছে 1,183 জন, নতুন শনাক্ত 63,000-এর বেশি। স্পেনে একদিনে 34,000 রোগী শনাক্ত হচ্ছে। বিস্তার বাড়ায় কয়েকটি রাজ্যে গণপরিবহনের কথা বলায় নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন সরকার। জার্মানিতে 35 জনের দেহে শনাক্ত হচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন। অপেক্ষা শেষ হচ্ছে কাল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে 2023 বিশ্বকাপ বাছাই মিশন। তামিমের লক্ষ্য ধারাবাহিকতা আর দলের সাফল্য। সাকিবের প্রত্যাবর্তনে বাড়বে আত্মবিশ্বাস, বলছে ওয়ানডে ক্যাপ্টেন। অন্যদিকে খর্বশক্তির দল নিয়েও জিততে সিরিজ শুরুর আশা ক্যারিবীয়দের। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু কাল সকাল 11:30টায়। কুয়াশার চাদর সরে যাবার আগেই শেরেবাংলায় টিম টাইগার্স। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ তামিম সাকিবদের। অন্যবারের চেয়ে এবারের প্রেক্ষাপট ভিন্ন। লম্বা বিরতির পর মাঠে ফেরার আনন্দ, একই সাথে 2023 বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ। জয় দিয়ে সিরিজ শুরুর চ্যালেঞ্জ তামিমের। অধিনায়কত্বের চাপ না নিয়ে বরং উপভোগের মন্ত্রে ব্যক্তিগত পারফরমেন্সেও বাড়তি দায়িত্ব তাঁর। To start well is very important, and then যদি ভালো অবশ্যই করি, and if we take all the boxes, why not? We'll think about the series later, but let's focus on the game. আমার কাছে মনে হয় যে with time you will understand, or people will understand, and আমিও আরো ভালো করতে পারবো যে which way I'm going. নতুন বছরে নতুনের আবাহন রাসেল ডোমিঙ্গোর। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজ সিরিজ দিয়ে পরীক্ষা নিরীক্ষা যাচ্ছেন হেড কোচ।
সাকিবকে 4-এ খেলানোর ঝুঁকি নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌম্যকে সাথে খেলার সাহসী সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তবে দুই পক্ষের সম্মতিতে সবটাই হয়েছে জানান তামিম। He has no issues, he understands. That also gives him some breathing space because he's coming back after a long time. Soumyake amra ei kothata bolechi almost President Cup er age that this one position that we will like you to bat get ready mentally and skillfully. So this is not a surprise for anyone. নানা জটিলতা পেরিয়ে বাংলাদেশে আসে উইন্ডিজ। তবে সফরে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতি শুরু থেকেই খর্বশক্তির তকমা দিয়েছে সফরকারীদের। এরপরও তরুণ দলটা নিয়ে লড়াইয়ের আত্মবিশ্বাস জেসন মোহাম্মদের কণ্ঠে। বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ অবশ্যই মাথায় আছে। আমরা তরুণ অনভিজ্ঞ দল বলা হচ্ছে, তবে আমরা মনোযোগ রাখছি, অবশ্যই জয় দিয়ে শুরু করতে চাই। বিশ্বকাপ বাছাই বিবেচনায় সিরিজের গুরুত্ব অনেক বেশি। সফরকারীরা দ্বিতীয় সারির বলে অ্যাডভান্টেজ বাংলাদেশের পক্ষেই থাকবে। তবে নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেটেই মনোযোগ তামিমের। ঠিক 314 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শতভাগ বায়ুবাবল নিশ্চিতের পরই উইন্ডিজকে বাংলা আনতে পেরেছে বিসিবি। করোনার মধ্যে বছর জুড়ে সিরিজ আয়োজনে অন্য দেশগুলোকে আশ্বস্ত করতে উইন্ডিজ সিরিজটা বিসিবির জন্য কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লেস্টার সিটি। চেলসিকে 2-0 গোলে হারিয়েছে দ্য ফক্সেস। ঘরের মাঠে শুরু থেকে দাপুটে লেস্টার। উইলফ্রেড দিদির গোলে শুরুতেই এগিয়ে যান ব্রেন্ডন রজার্সের দল। পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার লক্ষ্য চেলসির। তবে লেস্টারের জমাট রক্ষণে ব্যর্থ হয়েছে অলবিয়ের জিরু ট্যামি অ্যাব্রাহামের গোলের চেষ্টা। উল্টা প্রথমার্ধের শেষ দিকে জেমস ম্যাডিসনের গোলে বাড়ে ব্যবধান। দ্বিতীয়ার্ধের গোল পায়নি কোনো দল। এই জয়ে 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লেস্টার। এক ম্যাচ কম খেলে 37 পয়েন্ট নিয়ে দুয়ে ম্যান ইউনাইটেড। শেষ করবো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প, ভাঙছে ঐতিহ্য। মুজিববর্ষ উপলক্ষে শনিবার 66,000 গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সরকারের উদ্যোগে সামিল অনেকে। পুরান ঢাকার উর্দু রোড থেকে 13 ট্রাক প্লাস্টিক তৈরি কাঁচামাল জব্দ। শুল্কমুক্ত পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে আজ। সাকিবকে পেয়ে খুশি তামিম। দাপুটে জয়ের আশা। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।